13ই জুন 2024 বৃহস্পতিবার বিড়লা একাডেমিতে শুরু হলো আমাদের বাকের 4 দিনের উৎসব। বাক সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা। দিদির মুখে শুনি দিদির কিছু কথা। ভালোবাসার কোনো শেষ নেই। ওই যে কথাটি তাপস বলল যে আমরা কতটা প্রচারিত জানি না, কিন্তু প্রসারিত। একদিন একজন বলেছিলেন, যেমন জীবনের ক্ষেত্রে সেটা ভীষণ সত্যি, যে গাছের শিকড় যদি মাটির তলায় নিজেকে না ছড়াতে পারে, তাহলে তুমি ওপরে তাকে যতই দেখো, খুব বেশি দিন সে থাকার নয়। ডালপালা ওপরে ছড়াতে গেলে শিকড় ভেতরে যেতে হবে। আমরা সেই শিকড় সন্ধানী। আমি কবিতার কাছে, গানের কাছে সারা জীবন ধরে যে শুশ্রূষা পেয়েছি, যেভাবে রক্তাক্ত হয়েছি কেন? এরাই তো আমাদের সচেতন করে না? গানের কথা, কবিতার কথা সমাজকে চেনায়, জীবনকে চেনায়। তাই যে কোনো ঘটনায় অনেক বেশি সংবেদী হয়ে ওঠে একজন মানুষ। এই সংবেদনাটুকু ছেলে মেয়েদের মধ্যে দিতে চেয়েছি আমি এবং অমিত রায়। আজকে অমিত এখানে উপস্থিত আছেন, কিন্তু শারীরিক কারণে অমিত কথা বলতে পারছেন না আজকে। সেই জন্য আমাদের দুজনের হয়ে কথাটা আমি বলছি। আমরা দুজনে এই চেষ্টা করেছি, তার কারণ প্রচারের আলোটা আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু প্রসার, তার চেষ্টাটা আমরা করতে পারি। ছেলে মেয়েরাও যেন সেটাই করে। আর এই কাজে যারা কখনো কবিতা বলেন না, কখনো গান করেন না, কিন্তু ভালোবাসেন, এমন বহু বহু মানুষকে দিনে দিনে আমাদের সঙ্গে পেয়েছি। তার ফলে বাকের বৃত্ত অনেক বড় হয়েছে। আজকে আমার বিশেষ দু একটি প্রাপ্তি আছে, সেটি বলি। শুধু রাঁচিতে বঙ্গ সংস্কৃতি নিয়ে নিরলসভাবে নিরন্তর কাজ করে চলেছেন সুবীর লাহিড়ী। তিনি কলকাতার সাংস্কৃতিক জগতেও অত্যন্ত পরিচিত, কিন্তু সেই কোভিডের সময় থেকে তাকে আমি জানি আন্তর্জালিক ভাবে। কোনোদিন তার সঙ্গে আমার চাক্ষুষ পরিচয় হয়নি। আজকে আমাদের এই অনুষ্ঠানে তিনি কলকাতায় আছেন বলে উপস্থিত হয়েছেন। আমি একবার সুবীরকে বলবো, আপনি তো জানান, এটা আমার পরম প্রাপ্তি। আরেকজনকে আমি একটু বলবো, তার কথা আমার এখান থেকে বলার জন্য নয়। আজকে আমাদের সঙ্গে দেবাশিস রয়েছেন। দেবাশিস শুধু বাক নয়, বাকের জন্ম লগ্ন থেকে দেবাশিস বাকের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা একসঙ্গে আকাশবাণীতে অনেক কাজ করেছি। দেবাশিস আছেন, অথচ এক বিন্দু শুভেচ্ছা পাবে না। আমার ছেলেমেয়েরা তত হতে পারে না, তাই আমার এখানে না দাঁড়িয়ে দেবাশিস একটু কথা বলবে। আর আছে আমার ভীষণ স্নেহের, ভীষণ প্রিয়, বড্ড আদরের রাজশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রসঙ্গীতের অনন্য একজন। আমি দেবাশিসের পরে রাজশ্রীকে একটি বলবো আমাদের জন্য একটু কথা বা দুকলি গান, যা হোক একটু। দেবাশিস। বরাবরই আমি বলি, আমি বাক সর্বস্ব। কারণ রতনের রতন চেনে, আমি রত্নাকে চিনি। সে জন্ম লগ্ন তারও আগে থেকে। এবং ভারী মজার একটা ঘটনা, অমিত আমাকে জিজ্ঞেস করলো, রত্নাকে কেমন
রত্না আমাকে বললো, অমিত চেনো তো? মানে হ্যাঁ, সেই দক্ষিণেশ্বরের অনুষ্ঠান দূরদর্শনের, সেই যোগাযোগ হলো, চলতে থাকলো। আসলে বাক মানে কথা। আমার মনে হয় কথা ঋদ্ধ করে, কথা বিদ্ধ করে, একদিন কথা সিদ্ধ করে। তারপর সে সিদ্ধ করে। আর সব বন্ধুদের একটাই অনুরোধ করব, যেটা আমি বিশ্বাস করি, যাপন করি, 3 সত্যি: রূপ, গুণ, বিধাতার দান। ঋণী থেকো। অর্থ, খ্যাতি, শ্রমের মান সামলে রেখো। দম্ভ, অহং, কালিমার রং দূরে থেকো। এবার রাজশ্রী। আপনাদের সকলকে অশেষ শুভেচ্ছা। শতাব্দীর 1/4 পার করেছে, এক চতুর্থাংশ পার করার দরজায় দাঁড়িয়েছে বাক। এতদিনের এত কথা, সেই কথা প্রসারিত হয়ে চলেছে। প্রচারের আলো তেমনভাবেই তার মুখে পড়বে কিনা আমাদের সেটা জানা লক্ষ্য নয়। রত্নাদিকে আমার প্রণাম, অমিতদাকে আমার প্রণাম, এবং শুধু এরা দুজন নয়, এদের ছায়ায় আরো যারা রয়েছেন সবাই আমাদের বন্ধু, সকলকেই অপার শুভেচ্ছা জানাই। এই 4 দিন ব্যাপী যে মহাযজ্ঞ শুরু হলো, সেই যজ্ঞ সার্থক হোক। বাক। রাজশ্রীদির গানের পর শুরু হলো আমাদের ছোটদের আবৃত্তি। ভবানীপ্রসাদ মজুমদারের ছড়া পৃথিকা চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছড়া নন্দিনী কুণ্ডু, আরাত্রিকা সাহা, উজানি দিঙ্গাল, সপ্তর্ষি গঙ্গোপাধ্যায়, অর্চিষ্মান সাহা ও সমরিক দাশগুপ্ত। এরপর গল্প রাগের ওষুধ সুকুমার রায়, কথনে অমিত গুহ। এরপর আসছে নানা রঙের কবিতা, সুমিতা চক্রবর্তী, মুকুল ভট্টাচার্য, মিলি সেনগুপ্ত ও উর্মিলা গনিন, এদের কণ্ঠে আমরা শুনব নানা রঙের কবিতা। সুমিতা চক্রবর্তী, মুকুল ভট্টাচার্য, মিলি সেনগুপ্ত, উর্মিলা গনিন। এরপর আসছে রীতা দাসের কণ্ঠে 2টি বলিষ্ঠ উপস্থাপনা। রীতা দাস, একটি অনবদ্য উপস্থাপনা, রীতা দাস। এরপর একটি রম্য রচনা, উচ্চারণে কণিকানন্দ, দাম্পত্য সংলাপ, লিখেছেন নন্দ দম্পতি। এরপর সমবেত আবৃত্তি, জঙ্গলে এক উন্মাদিনী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পরিবেশনায় সোমা নিয়োগী, নবনীতা ঘোষ ও সীমা বিশ্বাস। অমলাংশু চট্টরাজকে আপনারা চেনেন না, চিনবার কথাও নয়। তিনি একজন পার্ট টাইমের পদ্যকার ও নিরীহ চরিত্রের ভদ্রলোক। এখানে ওখানে তার গুটিকয় পদ্য ইতিমধ্যে ছেপে বেরিয়েছে বটে, কিন্তু তার কোনোটাই কিছু আহামরি ব্যাপার হয়ে ওঠেনি। আর তাছাড়া তিনি যে আপাদমস্তক কাব্য ভাবনায় নিমগ্ন একজন মানুষ, এমন কথা কেউ বলবে না। আর 5 জন সাধারণ মানুষের মতোই কখনো তিনি ভিতর বাড়ির বাসিন্দা, আর কখনো তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান। কখনো তার ভুরু একটু বেঁকে যায়, আর কখনো তার মনে হয় ভাগ্যিস জন্মেছিলেন, নইলে আজকের এই টকটকে লাল সূর্যোদয় তার দেখাই হতো না। কখনো তিনি সাতবাসী কাপড় পরে দিনের পর দিন দাড়ি না কামিয়েও দিব্যি চালিয়ে নেন।
আর কখনো তিনি আরং ধোলাই ধুতির উপরে পাট ভাঙা পাঞ্জাবি চড়িয়ে কানের লতিতে অল্প একটু আতর ছুঁয়ে হাতে একটা সিল্কের ফিতে বাঁধা প্যাকেট ঝুলিয়ে নেমন্তন্ন রাখতে যান। ঠিক তেমনি কখনো তিনি কবিতার মধ্যে থাকেন আর কখনো তিনি থাকেন না। আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না, অর্থাৎ তিনি ভালোই ছিলেন। ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলেন আর বেলা একটু বারবার পরে থলি হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন যে মৌরলার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় না। কিন্তু 250 গ্রাম মাছের ওজনে কোনো কারচুপি হচ্ছে কিনা সেটা বুঝবার জন্য অমলাংশু যখন কাটার দিকে খুব খড় নজরে তাকিয়েছিলেন, ঠিক তখনই তার পাশে দাঁড়ানো দুই ভদ্রলোকের বাক্যালাপ তার কানের মধ্যে ঢুকে পড়ে। একজন বলছিলেন যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এখন পাগলের সংখ্যা ক্রমেই বেড়ে যাবে। শুনে দ্বিতীয় ভদ্রলোক একটু না হেসে খুব গম্ভীর গলায় মন্তব্য করলেন, এই সমাজে পাগল হয়েও নিস্তার নেই। অমলাংশু চমকে যান, কেননা কথাটা কানে যেতেই 25 বছর আগের একটা দৃশ্য হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি দেখতে পান যে তার বৃদ্ধ প্রতিবেশী বিজনচন্দ্র বিশ্বাস তার সারা জীবনের সঞ্চয় ঢেলেও কুল না পেয়ে বউয়ের 4 গাছা সোনার চুড়ি বন্ধক রেখে কলকাতার এই হতচ্ছাড়া উপকণ্ঠে জিআরআই কামরার বাড়ি তুলেছিলেন, আর বাড়ি তুলবার পরের বছরই মর্তলোক থেকে সরে পড়েছেন। সেই অর্ধ সমাপ্ত বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে খুব ভিড় জমেছে, আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার পাগলি। পাগলির চুল জট পাকানো, সেই জটার মধ্যে কাদা, তার ঊর্ধ্বাঙ্গে কোনো আবরণ নেই, তার ফুলে ওঠা স্তন থেকে দুধের ফোঁটা গড়াচ্ছে, তার নিম্নাঙ্গের উড়ে ঝুড়ি কাপড় ভাসছে রক্তে, আর তার কোটরগত 2 চক্ষু থেকে ঠিকরে পড়ছে আগুন। পৃথিবীতে কোনো ভাষা যখন তৈরি হয়নি, সেই প্রাগৈতিহাসিক যুগের এক গুহামানবীর মতোই তার নোংরা মাথাটাকে আক্রমণের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়ে এবং বুকের ভিতর থেকে মুখের মধ্যে উঠে আসা জানতা ক্রুদ্ধ ও দুর্বোধ একটা চাপা গর্জন তুলে বারবার সে ভিড়ের দিকে ঝাঁপিয়ে পড়ছে, আর বারবার উঠে আসছে বিজন বাবুর বারান্দায়। বছর 3 আগেই যিনি গত হয়েছেন, সেই বিজনচন্দ্রের বারান্দায় ছেঁড়া এক ফালি চটের মধ্যে যে রক্তমাখা মাংসপিণ্ডের উপর ঠিক ঠিক করছে মাছি। আদিম কোন অন্ধকার রাতে গঙ্গাই উন্মাদিনীর পেটের মধ্যেই কোন পাহারাদার কিংবা তস্কর যে তাকে বপন করে দিয়েছিল, এইটি বুঝে নিয়ে দারুণ রকমের মজা পেয়েছে এ পাড়ার সেই মানুষরা যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই। আর তা নেই বলেই তারা কোমরে হাত রেখে আশ্বিন মাসের আকাশটাকে কাঁপিয়ে দিয়ে হাসছে। পর্যটন বিভাগের বিজ্ঞাপনের ছবির বাইরে যেরকম আকাশ আর আজকাল চোখেই পড়ে না, কি জানি কেন ঈশ্বরও এই হতকুচ্ছিত শহরের উপর সেদিন ঠিক সেই রকমেরই একটি টলটলে নীল আকাশের মায়া তৈরি করে রেখেছিলেন। আশ্বিনের সেই আকাশে সেদিন ময়লা কালো কাঁথাকালির কোনো চিহ্ন ছিল না, আর সেই আকাশের মধ্যে সঞ্চরমান লঘু শুভ্র মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোভালামের শান্ত সমুদ্রের মধ্যে ধপধপে সাদা পাল তুলে দিয়ে এক ঝাঁক প্রমোদ তরণী খুবই আলস্য ভরে ভাসছে। বাতাসে ভাসছিল আসন্ন উৎসবের অগ্রিম সৌরভ। অমলাংশ বুঝতে পারছিলেন যে এই সব দিনেই কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানি কেন হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ছেলেবেলায় দেখা ছোটনাগপুর আর সাঁওতাল পরগনার শাল জঙ্গল, পাহাড়, নদী আর ঝর্ণা ধারার কথা।
অথচ ঠিক এই সময়েই আশ্বিনের ঝকঝকে নীল আকাশের তলায় এক গুঙ্গা অবোধ উন্মাদিনী ও তার সদ্যজাত রক্তমাখা মাংসপিণ্ডটিকে নিয়ে সুস্থ মস্তিষ্কের শহুরে বাবুরা দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে। অমলাংশুর আরো মনে পড়ে যায় যে জনতা যখন হাসতে হাসতে এওর গায়ে গড়িয়ে পড়ছে, বিজনবাবুর বাড়ির ভিতর থেকে তখন ছিটকে বেরিয়ে এসেছিল তাদের কাজের মানুষ পারুলবালা। বারান্দায় যে রক্তপিণ্ডটা মাঝে মাঝে নড়ে উঠছিল, একটা ন্যাকড়ায় জড়িয়ে সেটাকে কোলে তুলে নিয়ে ভিড়ের দিকে এক দলা থুতু ছুড়ে দিয়ে সে চেঁচিয়ে বলে উঠেছিল, নিস্তার নেই গো বাবু মশাইরা, এই তোমাদের বাঘ সিংহিতে ভরা জঙ্গলের মধ্যে পাগলদেরও নিস্তার নেই। পাগলদেরও যে নিস্তার নেই। মাছের দোকানের সামনে দাঁড়িয়ে 250 গ্রাম মৌরলা মাছ ওজন করাতে করাতে অমলাংশু সে কথা দ্বিতীয়বার শুনলেন, আর তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল 25 বছর আগেকার সেই শরৎ সকালের দৃশ্য। কিন্তু পার্ট টাইমের কবিরা কি বা করতে পারে? তারা শুধুই লজ্জা পেতে পারে আর দিনে দিনে আরো কুঁকড়ে যেতে পারে, তাছাড়া আর কিছুই তারা পারে না। আর তাই 25 বছর আগে যেভাবে ফিরেছিলেন বাজার থেকে অমলাংশু আজও মাথা নিচু করে ঠিক সেইভাবেই তার বাড়ির পথে আবার পা বাড়িয়ে দেন। এরপর অতিথি শিল্পী কাকলি ভৌমিকের গান, রবীন্দ্র কবিতার আবৃত্তি উর্মিতা ঘোষ, সৌর্য শীর্ষ মুখোপাধ্যায় ও সুদীপ্তা মুখোপাধ্যায়। এরপর শ্রুতি অভিনয় মানি খাড়া, রচনা ও অভিনয়ে মেরি চক্রবর্তী। একটি অনবদ্য উপস্থাপনা মেরি চক্রবর্তী। এরপর প্রেমেন্দ্র মিত্রের কবিতা পাঠে স্বপ্না চট্টোপাধ্যায় ও কাবেরী রুদ্র। স্বপ্না চট্টোপাধ্যায়। এরপর কবিতা কোলাজ, মেয়েটা ছুটছে, বিষয় ভাবনা সংকলন ও উচ্চারণে তাপস চৌধুরী। এরপর তন্দ্রাহরণ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, কথনে সীমন্তী বন্দ্যোপাধ্যায়। এরপর একটি বলিষ্ঠ উপস্থাপনা, একক আবৃত্তি মা নিষাদ, কবি জয় গোস্বামী, নিবেদনে মৌলি দাশগুপ্ত। এই সন্ধ্যার এক অনবদ্য উপস্থাপনায় শ্রাবন্তী দত্ত। বিদায় নতুন বৌঠান, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলোর নির্বাচিত অংশ। এরপর শ্রুতি নাটক বন জ্যোৎস্না, কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায়, নাট্যরূপ প্রদীপ সরকার, অভিনয়ে নূপুর ব্যানার্জি দাস, মিতালি ভট্টাচার্য, দেবেন্দ্রনাথ দাস, দেবব্রত বর ও প্রদীপ সরকার, আবহ প্রণব দত্ত, নির্দেশনা অমিত রায়। এইভাবেই কেটে গেল আমাদের বাকের উৎসবের প্রথম দিনের সন্ধ্যা। প্রেক্ষাগৃহ যেমন কানায় কানায় পূর্ণ, আমাদের বাকের সকলের মন ও আনন্দে ঠিক এরকমই পরিপূর্ণ। এবার শুরু হবে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। বাকসঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। পৃথিকা চৌধুরীর অন্য স্বাদের রবীন্দ্র কবিতা খুড়ার কল অনুষ্ঠানের সূচনা। তারপর অনুপমা সরকারের গলায় আমরা শুনলাম স্বপ্নের ফেরিওয়ালার খোঁজ, রতন তনু ঘাঁটির। এরপর বেড়ালের গপ্প নিয়ে এলো অর্পিতা চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রীর বেড়ালের গল্প। তারপর সমবেত উপস্থাপনা মাধবী জন্ম, মল্লিকা সেনগুপ্তর লেখা
উপস্থাপনায় মৌসুমী কুণ্ডু, মুকুলিকা মিত্র ও মানসী নাথ। এরপর শুরু হলো নানা রঙের কবিতা। উপস্থাপনায় সৃজক ভট্টাচার্য, শুভা সরকার ও রূপালী গঙ্গোপাধ্যায়। শুভা সরকার ও রূপালী গঙ্গোপাধ্যায়, একটি বলিষ্ঠ উপস্থাপনা। তারপর শারদিয়া ভট্টাচার্য ও বাসব দত্তা তালুকদার। শারদিয়া ভট্টাচার্য ও বাসব দত্তা তালুকদার। এরপর স্বরচিত কবিতা পাঠে অপরাজিতা মুখোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠে অপরাজিতা। সমবেত আবৃত্তি উল্কা তুফান ফুল। নিবেদনে দীপাঞ্জনা রায়চৌধুরী, মুনমুন সাহা, অনুশ্রী ঘোষাল, নন্দিনী গুহ, পায়েল চট্টোপাধ্যায়, তিতাস মাইতি ও প্রদীপ সরকার। তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নিশান নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহ দাঁড়িয়ে ধমক হেনে ভাঙলো আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালীর চণ্ড রূপে ধূম্রধূপে বজ্রশিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ডুলায়। বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে। বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। অন্ধকার আর বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা প্রদীপ তুলে ধর। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ, গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাপ সিক্ত গান। আইরে চিরতিক্ত প্রাণ, আইরে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ, জড়িয়ে হাতে কালকে উঠে গোখ্র নাগের পিক চাবুক। হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান। আইরে চিরতিক্ত প্রাণ, বুঝিস নাকি কাঁদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী। তোর অভিমান হলো শেষে
তোরই গলার নীল ফাঁসি, তোর হাসির বাঁশি আনলে বুকে যক্ষা রোগীর রক্তবান, আয়ের চিরতিক্ত প্রাণ। ফানুষ ফাঁপা মানুষ দেখে হায় অবোধ ছুটে এলি ছায়ার আশায়, মাথায় তেমনি জ্বলছে রোদ, ফাঁকির ফানুষ ছাই হলো তোর, খুঁজিস এখন রোদ শ্মশান, আয়ের চিরতিক্ত প্রাণ। তুই যে আগুন জলধারা চাষ কার কাছে, বাষ্প হয়ে যায় উড়ে জল, সাগর শোষা তোর আঁচে, ফুলের মালায় হুলের জ্বালায় জ্বলবি কত অগ্নিম্লান, আয়ের চিরতিক্ত প্রাণ। অগ্নিফণি বিষ রসালো জিহ্বা দিয়ে দিস চুমা, পাহাড় ভাঙা জাপটানি তোর, ভাবিস সোহাগ সুখ ছোঁয়া, মৃত্যু ও যে সইতে না রে তোর সোহাগের মৃত্যু টান, আয়ের চিরতিক্ত প্রাণ। সুখের লালস শেষ করে দে স্বার্থপর, কাল শ্মশানের প্রেতালেয়া তুই কোথা বল বাঁধবি ঘর, ঘর পোড়ানো ত্রাস আনা তুই সর্বনাশের লাল নিশান, আয়ের চিরতিক্ত প্রাণ। সুখের লালস শেষ করে দে স্বার্থপর, কাল শ্মশানের প্রেতালেয়া তুই কোথা বল বাঁধবি ঘর, ঘর পোড়ানো ত্রাস আনা তুই সর্বনাশের লাল নিশান, আয়ের চিরতিক্ত প্রাণ। তোর তরে নয় শীতল ছায়া, পান্থ তরুর প্রেম অসার, তুই যে ঘরের শান্তি শত্রু, রুদ্র শিবের চন্ডমার, প্রেম স্নেহ তোর হারাম জেরে, কসাই কঠিন তুই পাষাণ, আয়ের চিরতিক্ত প্রাণ। সাপ ধরে তুই চাপবি বুকে, সইবে না তোর ফুলের ঘা, মারতে তোকে বাজ পাবে লাজ, চুমুর সোহাগ সইবে না, ডাক নামে ডাক তোর তরে নয়, আহ্বান তোর ভীম কামান, আয়ের চিরতিক্ত প্রাণ। ফণি মনসার কাঁটার পুড়ে আয় ফিরে তুই কাল ফণি, বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাগ মাতা আয় নীলমণি, ক্ষুদ্র প্রেমের শুদ্রামি ছাড়, ধর খেপা তোর অগ্নিবাণ, আয় রে আবার আমার চিরতিক্ত প্রাণ, আয় রে আবার আমার চিরতিক্ত প্রাণ। পরের নিবেদন কবি জীবনানন্দ দাশের ৮ বছর আগে একদিন, নিবেদনে শাশ্বতী দাস। এরপর আমাদের অতিথি শিল্পী শুভ্রা ব্যানার্জি পালের গান। ওনাকে বরণ করে নিলেন আমাদের বাকের সদস্যা মুকুল ভট্টাচার্য। পরের নিবেদন সীতা, কবি সব্যসাচী দেব, উচ্চারণে তন্দ্রিমা রক্ষিত। বিকৃত কৌতুক ঝুঁকে পড়েছিল চারপাশে, এ কি চেড়িদের মুখবেদন? না, তার মনে পড়ল অশোক বন নয়, এ তো অযোধ্যার রাজসভা। সামনে ওই প্রজ্বলিত অগ্নিকুণ্ড আজ নাকি বলে দেবে তার শরীরে কতটুকু পবিত্রতা। আগুন কি জ্বালা দেয়, কতখানি জ্বালা! অবিশ্বাস, সংশয় আর মৃত ভালোবাসা, তার চেয়েও বেশি দাহ আগুন শরীর ছুলে। দূরে সিংহাসনে বসে আছেন রামচন্দ্র, প্রিয়তম তাঁর। সে তো আজ মূঢ়তার স্তুতি ধন্য, দেবতার মতো প্রেমহীন। তাহলে কোথায় আশ্রয়? দৃষ্টি ঘুরিয়ে আনেন তিনি রাজসভার ভিড় আর রাজপুরুষদের ব্যাকুল প্রতীক্ষার উপর দিয়ে।
স্মৃতির ঝরোখা খুলে যায়। রামগিরির চূড়ায় একদিন ঘনিয়ে এসেছিল আষাঢ়ের প্রথম মেঘ। তন্নিলতা জড়িয়ে ধরেছিল বনস্পতিকে। অরণ্যের নিবিড় ছায়ায় ক্ষিপ্রা হরিণীর চিত্রলতা ভুলিয়ে দিয়েছিল মৃগয়ার নেশা। গোদাবরীর তীরে কোনো প্রাসাদ ছিল না। রাজ্যহীন নির্বাসিত রাঘব শুধু ওই পরবাসে জেনেছিল কাকে বলে ভালোবাসা। ভ্রান্তির ছলনা তবে তাকে টেনে নিয়ে যায় এক অস্থিরতা থেকে অন্য অস্থিরতায়। কে তাকে প্রলুব্ধ করেছিল ওই কাল বেলায়? স্বর্ণমৃগ, নাকি তার সাধ ছিল জেনে নিতে ইচ্ছার ব্যাকুল টানে কত দূর বাঁধা যায় আর্যপুত্রকে? রাবণের রথ থেকে দ্বিধাহীন ছুঁড়ে ফেলেছিলেন স্বর্ণ অলঙ্কার। কেন? সে তবে কিসের অভিজ্ঞান? পৌরুষের অহংকার শুধু সেতু বেঁধেছিল সমুদ্রকে জুড়ে। কেঁপে ওঠে তাঁর শরীর। সমবেত দর্শকরা কেউ উদ্বেগে, কেউ বা চাপা উল্লাসের ধ্বনি তোলে। ভাবে তাকে তাড়া করছে ভয়। স্বর্ণলঙ্কায় ছিল বিপুল বৈভবের বিভা, আর এই অযোধ্যায় কুল অহংকার। রাবণ কি ভালোবেসেছিল তাকে, নাকি বহুদেশ জয় করা সম্পদের প্রদর্শনশালায় তিনি এক সপ্রাণ হীরকখণ্ড? আর আজ সুরশ্রেষ্ঠ দেবপ্রিয় সূর্য বংশাবতংশ রামচন্দ্র জেনে নেন প্রিয় কোনো নারী নয়, তার চেয়ে বহুমূল্য রাজ সিংহাসন। এর মাঝে কোথায় যে স্থান তার? ভালোবাসা অর্থহীন, ভাটেদের অলিক বন্দনার মতো। বাইরে বয়ে যায় সরজুর স্রোত, তার সামনে লেলিহান অগ্নিশিখা, আর বহু দূরে জন্মের অন্ধ পরিচয়। শক্তির আন্দোলনে দাশরথী একদিন জয় করেছিলেন জনক কন্যাকে। জনক দুহিতা তিনি, পিতা তার কে? তিনি তো মাটির কন্যা, রাজকুল নয়, নিতান্তই সাধারণ পৃথিবীর মেয়ে তিনি। সুরম্য হর্মের স্নিগ্ধ গৃহকোণে নয়, শ্বেত সিক্ত প্রহরে যখন ঈশমুখে ধরিত্রীর মিলন আবেগ, জন্ম তার সেই লগ্নে। তবু তার স্বয়ংবরে এ শর্ত ছিল না, যে দেবে কঠিন মাটির বুকে শস্যের দিগন্ত প্লাবী শোভা, সেই পাবে তাকে। যাত্রা শুরু মিথ্যা পরিচয়ে, অবসান এই অবিশ্বাসে। ওই জনমণ্ডলী যেন তর্জনী তুলেছে তাঁর দিকে বিদ্রুপে। ওই কোলাহল যেন বলতে চায় স্পর্ধা এই রমণীর। ও চেয়েছিল রঘুকুলবধূর সম্মান, ভালোবাসা নয়। রামচন্দ্র শুধু চান অধিকার। যে মাটি ফসলে ভরে গোলা, সেই মাটি, সে ফসল আর মাটির সন্তানের দ্বিধাহীন আত্মসমর্পণ। সিংহাসনে কে? তাকে কি চেনেন তিনি? তার পাশে স্থান শুধু সুবর্ণ পুত্তলীর। ওই দরজা
বন্ধ তবে। রাজসভা ভ্রান্ত মায়া, সরজুর জলে কোনো শান্তি নেই। উঠে দাঁড়ালেন সীতা। তারপর অগ্নিকুণ্ড থেকে মুখ ফিরিয়ে পিছনে রেখে জনতার কৌতূহল, ব্রাহ্মণদের সর্বজ্ঞ দৃষ্টিপাত, রাজপুরুষদের চকিত ব্যস্ততা আর ইক্ষ্বাকুকুল তিলক রামচন্দ্রের উৎকণ্ঠা, হেঁটে এলেন রাজসভার বাইরে। কৃষ্ণা ধরিত্রীর বুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তপ্ত কাঞ্চন বর্ণা নারী। সামনে আদিগন্ত মাঠে শস্যের সোনালি আভা, ওইখানে রয়েছে তার জন্মের পরিচয়। ওই কালো মাটির বাসার দিকে এগিয়ে যান তিনি, দুহাত বাড়িয়ে মাটি বুকে টানে মাটির কন্যাকে। এরপর প্রেমে পড়া বারণ, নবনীতা দেবসেন, নাট্যরূপ পাপিয়া চক্রবর্তী, উপস্থাপনায় পাপিয়া চক্রবর্তী ও তাপস চৌধুরী। পর্বে একদিন সীতা স্নানে গিয়েছেন। লক্ষণ ফল পাকুড় তুলে এনে ধুয়ে কেটে পদ্মপাতায় বেড়ে রেখেছেন। সীতা এলেই তারা দুপুরবেলায় খেতে বসবেন। স্নানে গেলে সীতার সময়ের জ্ঞান থাকে না। তিনি জলে ভেসে বেড়ানো হাঁসেদের সঙ্গে সাঁতার কাটেন, জলের তলায় খেলে বেড়ানো মাছেদের সঙ্গে ঠাট্টা তামাশা করেন। দণ্ডক অরণ্য জায়গাটি বড় চমৎকার, ছায়াময়, ফুলে ভরা, লতাকুঞ্জে ছাওয়া, গাছের মৌমাছির চাক থেকে মধু ঝরে পড়ে। ইতিমধ্যে সেখানে এসে হাজির হলো শূর্পণখা। রামচন্দ্রের কাছে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে সে গেল লক্ষণের কাছে। আসুন কান পাতি তাদের কথোপকথনে। হে রূপবান রাজপুত্র, আমার দিকে একবার চেয়ে দেখো। দেখো, আমি সুন্দরী, সুলক্ষণা ও তরুণী। আমি তোমার প্রেম প্রার্থনা করি। দেখো, তোমার দাদার না হয় বউ রয়েছে, কিন্তু তুমি তো একা। শোনো, আমি একাই 100 সৈন্যর সঙ্গে লড়াই করতে পারি। তোমাদের সকল যুদ্ধ বিগ্রহে আমি সাহায্য করতে পারবো। আমি তোমার সুযোগ্যা সহধর্মিণী হব। আমি এখনো কুমারী। হে রাজপুত্র, তুমি শুধু চোখ তুলে একবার চেয়ে দেখো আমাকে। লক্ষণের অনেকক্ষণ খুব খিদে পেয়ে গেছে। এমনিতে দুপুরে ফলাহার, মাছ মাংস নেই, ফলমূল শাকসবজি রাম সীতার পছন্দ হলে কি হবে, লক্ষণের পছন্দ অন্যরকম। তিনি ভালোবাসেন ভাতের পাতে একটু হরিণের মাংসের ঝোল, একটু পাখির মাংসের পাতুরি, কি দুটো টাটকা মাছ ভাজা। লক্ষণ এবার রাগে ফেটে পড়লেন। একে তো সীতা স্নানে খুব দেরি করেছেন, রাম আবার আজকে নিজে শিকারে যাননি, লক্ষণকেও যেতে দেননি। তার আলসেমি হচ্ছিল বলে লক্ষণের সাথে পাশা খেলেছেন এবং লক্ষণ সে খেলায় হেরেছেন। একেই সেজন্য মেজাজ খারাপ, তার উপর পেটে খিদে। লক্ষণের মাথা চড়াত করে গরম হয়ে গেল। তিনি বলে উঠলেন, হে অজ্ঞাত কুলশীলা রমণী, আপনি যা বললেন আমি শুনলাম। আপনি খুবই সুন্দরী ও দারুণ কথা বলেন।
এই দণ্ডকারণ্যে প্রায় 13 বছর আছি আমি, কিন্তু আপনার মতো কোন রূপসী যুবতীকে একাকে নিয়ে বিচরণ করতে দেখিনি। এটুকু বুঝেছি আপনি নিশ্চয় মানবী নন। তা এতই যখন যুদ্ধ পটিয়সী, তখন ভূত প্রেত কিছু একটা হবে না। সে আপনি যেই হন, রামচন্দ্রের, সীতা দেবীর এবং আমার কারোরই আপনাকে দিয়ে কোনো দরকার নেই। এখনই আমরা মধ্যাহ্ন ভোজনে বসবো, আপনি বরং ভালোই ভালো চলে যান, বেশি ঝামেলা করবেন না, ভাল লাগছে না মাইরি। হে লক্ষণ, আপনি সক্ষম সমর্থ যুবক, আপনি পুরুষ, আপনি আমার ইচ্ছা পূরণ করুন। আমি আপনার প্রেমে পড়েছি, দয়া করে আমাকে প্রত্যাখ্যান করবেন না। রতি প্রার্থীকে প্রত্যাখ্যান করা পাপ, সেটা আপনি জানেন না? তবে রে কেটিয়াস ছিল হ্যাঁ, এই খিদের মুখে রতি প্রার্থিনী। আপনার স্বভাবটা তো বড় খারাপ দেখছি। কি এইসব অসভ্য কথা আমাকে বলতে আপনার লজ্জাও করছে না? এইসব কথা কোনো মেয়ে কি কোনো পুরুষকে সেদে সেদে বলে? আপনি নিশ্চয় এই রাক্ষস কুলের বারাঙ্গনা হবেন। না না, আমাদের কাছে কোনো অর্থ নেই, আপনি ভাগুন, মানে কেটে পড়ুন, মানে চলে যান। ছি ছি লক্ষণ, এভাবে আমাকে অপমান করবেন না। আমি রাজৈশ্বর্যবতী, স্বাধীনা, আমি রাজকুমারী। রাজকুমারী ভেঙাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাই বললি কেন? তবে আপনার আচার ব্যবহার এত নিকৃষ্ট কেন? নারীর সহজাত লজ্জা শরম এসব কিছুই তো আপনার নেই। সেধে সেধে অপরিচিত পুরুষকে প্রেম নিবেদন করতে লজ্জা করে না? অযোধ্যায় আছেন আমার ধর্মপত্নী উর্মিলা, আপনার চেয়ে তিনি অনেক রূপসী ও সুশীলা। শুনুন, আমি আপনার ধর্মপত্নীর মতো মিনমিনে মানুষই নই। পৃথিবীর উচ্চতম রাক্ষস বংশে আমার জন্ম। প্রবল প্রতিপত্তিশালিনী, যথেচ্ছারূপিণী, ইচ্ছে করলেই এক্ষুনি সিংহ হয়ে আপনাকে খেয়ে ফেলতে পারি, সাপ হয়ে দংশন করতে পারি। কিন্তু এসব কিছুই না করে আপনার প্রেম প্রার্থনা করছি। আপনি রাজি হচ্ছেন না কেন? লক্ষণ, লক্ষণ কি বলিষ্ঠ আপনার বাহুদ্বয়, সিংহের মতো সরু আপনার কোমর, কি সুন্দর ঘন কালো আপনার কোকড়া চুলের ছুটি, আর আপনার শঙ্খের মতো কণ্ঠ। আমরা খুশি, ঢের হয়েছে বেহায়াপনা। যদি কুমারী হোস, তাহলে বাপ ঠাকুরটাকে গিয়ে তোর বিয়ের ব্যবস্থা করতে বল। আর বিবাহিতা হলে স্বামীর কাছে যা, তোর বিয়ে গতর আছে, যা গিয়ে আমসত্ব দে, বড়ি দে, আচার পাপড় তৈরি কর। আর যদি যুদ্ধ কৌশল জানিস, তবে গার্লস স্কুলে গিয়ে যোগব্যায়াম শেখা। শূর্পণখা অপমানে চোখে অন্ধকার দেখলেন। রাক্ষস বংশীয়া হলেও তিনি তেজস্বিনী এবং রাজকুমারী। এসব শুনে শূর্পণখা ক্ষেপে গেলেন। ক্ষিপ্ত হয়ে ধারণ করলেন নিজ মূর্তি। আকাশ পাতাল প্রমাণ না করি লক্ষণকে নয়, রাম সীতাকে কপাত করে গিলে ফেলে তাদের কুটির টুটির শুদ্ধ গিলে ফেলে বললে, দেখলি তো আমার ক্ষমতা? আয়, এবার তোকে কুচি কুচি করে কেটে নুন দিয়ে চিকে চিকে খাই। রাম সীতা সত্যি সত্যি রাক্ষসের পেটে চলে গেলেন যে। এখন তো দেখছি একে হত্যা করা সমস্যা। এর পেটের মধ্যে এখন দাদা বৌদি, মারতে গেলে যদি তাদের ক্ষতি হয়। না না, মাথা ঠান্ডা রাখতে হবে। হে প্রিয়তমা, সুন্দরী তোমা, তুমি আমার সর্বস্ব। তুমি যা চাও তাই হবে। শুধু তোমার এই ভয়াল করাল রূপ আমি আর সহ্য করতে পারছি না। প্রেয়সী, রাগ সংবরণ করো। একটু আগে যা বলেছি সব খিদের মুখে বলেছি, ভুল বলেছি। এসো বাবা, লাইনে এসো। তুমি সত্যি অসামান্য,
কিন্তু আমার দাদা বৌদিকে তোমার পেট থেকে ওগরে না দিলে কি করে তোমার সঙ্গে প্রেম করবো বলো? ওদের বরং তুমি আগে বের করে ফেলো না। তারপর তুমি আমার কুটিরে পায়ে ধুলো দাও সুন্দরী। এই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি আমার কুটির থেকে। হ্যাঁ, তুমি 1 2 বলো, আসছি। 1 2 তারপর কি? 4 এসো এসো দিয়ে আমার পক্ষে এসো এসো। দাঁড়ান, আগে একবার সুরক্ষা যাচাই করে নি, দেখি কোথাও কোনো অস্ত্র গোপন আছে কিনা। দেখি লক্ষণ, এত তিরিং বিরিং করলে সার্চ করবো কি করে? এটা কি? কোমরে তরবারি কেন? প্রেম করতে তরবারি কি কাজে লাগবে? মানে আমি এটাকে ভেঙে ফেলবো। কি করলে সুন্দরী? এই বনের মধ্যে তরবারি কোথায় পাবো? আর এখানে তো কোনো মার্কেটই নেই। তরবারির কথা ভুলে এখন আমার এই পারিজাত পুষ্পের মালা গ্রহণ করুন প্রভু। মালা বদলের পর ঘনিষ্ঠ অবস্থায় লক্ষণের মাথা হঠাৎ পরিষ্কার হয়ে গেল। লক্ষণ বুঝলেন প্রাণ যায় যাবে, মুক্তির এই শেষ সুযোগ। মরিয়া লক্ষণ হঠাৎ ক্যাচাত করে সূর্পনখার তিল ফুলের মতো নাকটি দাঁতে করে কোমরে ছেড়ে দিলেন। সত্যি লক্ষণ রাক্ষস নাকি সুপর্ণখা রাক্ষস কে জানে। যাই হোক, সুপর্ণখা নাক যাবার গল্প এই পর্যন্ত। বুঝলেন তো হুটহাট প্রেমে পড়লে কি হয়। এরপর একটি আঞ্চলিক ভাষার কবিতার আবৃত্তি মহুয়া বন্দ্যোপাধ্যায়। একটি বলিষ্ঠ উপস্থাপনা। আমি সেই মেয়েটি। কবিতা সিংহ। উচ্চারণে সঞ্চিতা মিত্র। এরপর ত্রয়ীর উচ্চারণে রম্য রচনা ছত্রপতি, কবি সঞ্জীব চট্টোপাধ্যায়। কথনে মমতা দেবনাথ, কাবেরী দাস, নবনীতা সরকার। কবি সুজান মিঠির তৃতীয় বিশ্ব। উচ্চারণে শর্বরী চট্টোপাধ্যায়। এরপর সর্বশেষ উপস্থাপনা শ্রুতি নাটক। সুচিত্রা ভট্টাচার্যের জ্বালা গল্প অবলম্বনে নাটক জিরো। নাট্যরূপ শঙ্কর গুপ্ত। অংশগ্রহণে কণিকা নন্দ, সোমা নিয়োগী, মেরি চক্রবর্তী, কুমকুম কর্মকার, গোপাল চক্রবর্তী ও ওমশ্রী বন্দ্যোপাধ্যায়। আবহ প্রণব দত্ত। নির্দেশনা অমিত রায়। 14 জুন 2024 শুক্রবার বিড়লা একাডেমিতে আমাদের বাকের দ্বিতীয় সন্ধ্যার অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শেষে সকলের মন আনন্দে পরিপূর্ণ। এখন অপেক্ষা আগামীকালের অর্থাৎ তৃতীয় দিনের জন্য। নমস্কার, শুভরাত্রি।